আমি স্বাধীন। আমি ধামরাই কালামপুরের মাঝখানে কোনো একটা এলাকায় থাকি এবং বছরখানেক আগে আমি কোনাবাড়িতে একটা টেক্সটাইল ফ্যাক্টরিতে কোয়ালিটি বিভাগে কর্মরত ছিলাম। আজ 1 বছর হলো চাকরি ছেড়ে দিয়েছি। তখন আমার সাথে যা ঘটেছে তা এখন তুলে ধরব। ফ্যাক্টরির কাজ শেষ করে ফিরতে ফিরতে আমার গভীর রাত হয়, কিন্তু গত বছর জুলাই মাসে আমার সাথে যা ঘটেছিল সেটা কোনো মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব না। আজ আপনাদের সেই কালো রাতের কথা বলছি। সেদিন ফ্যাক্টরির একটা বড় শিপমেন্ট ছিল, যার কারণে কাজ শেষ করে যখন বাইক নিয়ে বের হলাম তখন ঘড়িতে রাত 2:10। আকাশটা ছিল মেঘলা, হালকা বাতাস বইছিল। আমি কোনাবাড়ি থেকে বাইক নিয়ে নবীনগরের দিকে এগোচ্ছিলাম। নবীনগর পার হয়ে যখন ধামরাইয়ের মেইন রোড ছেড়ে ভেতরের কালামপুর রোডটা ধরলাম তখন চারপাশ একদম শুনশান। এই রাস্তাটা যারা চেনেন তারা জানেন রাস্তার 2 পাশে ঘন জঙ্গল আর ধানি জমি ছাড়া আর কিছু নেই। বাইক নিয়ে আমি যখন কালামপুর ব্রিজের কাছাকাছি একটা ফাঁকা জায়গায় পৌঁছালাম তখন হঠাৎ করেই চারপাশের বাতাসটা কেমন যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমার বাইকের ডিজিটাল মিটারটা তখন লাফালাফি শুরু করলো। হেডলাইটটা একবার জ্বলছে একবার নিভছে। আমি ভাবলাম হয়তো বাইকের কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছে। ঠিক তখনই আমি অনুভব করলাম আমার পেছনের সিটে কেউ একজন বসে আছে। বাইকটা হঠাৎ এতটাই ভারী হয়ে গেল যে আমি হ্যান্ডেল ধরে রাখতে পারছিলাম না। লুকিং গ্লাসে তাকিয়ে দেখি সিট খালি, কিন্তু স্পষ্ট বুঝতে পারছি সেখানে কেউ একজন আষ্টে পৃষ্ঠে বসে আছে। আমি বাইকের গতি বাড়াতে চাইলাম, কিন্তু তখনই অদ্ভুত একটা ব্যাপার ঘটল। আমার বাইকের লাইটটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। ভয়ার্ত চোখে তাকালাম রাস্তার দিকে, দেখলাম অন্ধকার থেকে সাদা একটা অবয়ব ধীরে ধীরে রাস্তার মাঝখানে ফুটে উঠছে। মনে হলো লম্বা একটা মানুষ, যার হাতগুলো মাটির নিচ পর্যন্ত ঝুলে আছে। লোকটা যখন তার মাথাটা তুলল দেখলাম তার সারা মুখে কোনো চামড়া নেই, কাঁচা রক্ত আর মাংস চুঁইয়ে পড়ছে। সে কোনো কথা বলছিল না, শুধু একটা ভাঙা রেকর্ড প্লেয়ারের মতো অদ্ভুত ঘর ঘর শব্দ করছিল। আমি প্রাণ ভয়ে বাইক ফেলে উল্টো দিকে দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে আমি যখন রাস্তার পাশের সেই পুরনো জীর্ণ ভিটাটার কাছে আসলাম তখন দেখলাম সামনে একটা পুরনো হ্যারিকেন নিয়ে একজন মানুষ দাঁড়িয়ে আছে। আমি হাঁপাতে হাঁপাতে তার কাছে গিয়ে সাহায্য চাইলাম। লোকটা মাথা নিচু করেছিল। যখন সে আমার দিকে মুখ তুলল আমি পাথর হয়ে গেলাম। লোকটার চেহারা হুবহু আমার মতো। আমার পরনে যে শার্ট ছিল লোকটার গায়েও সেই একই শার্ট। তফাৎ হলো লোকটার চোখগুলো ছিল একদম কয়লার মতো। সে আমার দিকে তাকিয়ে পৈশাচিক একটা হাসি দিয়ে বলল, স্বাধীন, তুই তো কোনাবাড়িতেই মারা গেছিস, এখন বাড়িতে যাবে কি করতে? এই কথা শোনার পর আমার মাথা ঘুরতে শুরু করলো। আমি জ্ঞান হারানোর আগ মুহূর্তে অনুভব করলাম অনেকগুলো ঠান্ডা হাত আমাকে মাটির দিকে টেনে নামাচ্ছে। আমার নিঃশ্বাসে তখন লাশের পচা গন্ধ। পরের দিন সকালে এলাকার লোক আমাকে রাস্তার ধারের ঝোপের ভেতর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। আমার সারা শরীরে অসংখ্য আঁচড়ের দাগ, যা কোনো মানুষের নখের দাগের মতো নয়। ডাক্তার এটাকে মানসিক আতঙ্ক বললেও রহস্যটা থেকে গেছে অন্য জায়গায়। আমার বাইকটা যেখানে পড়েছিল তার পাশের জমিতে বিশাল একটা মানুষের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল। যেই পা দুটোর পাতা ছিল একদম উল্টো দিকে ঘোরানো, মানে স্বাভাবিকের চেয়ে একটু বড়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমি যে শার্টটা সেদিন পরেছিলাম সেটার পেছনের দিকে পোড়া কয়লা দিয়ে মানুষের হাতের স্পষ্ট একটা ছাপ আঁকা ছিল। সেই ঘটনার পর আমি প্রায় 1 সপ্তাহ জ্বরে শয্যাশায়ী ছিলাম। বাড়ির লোক ভেবেছিল হয়তো রাস্তায় ভয় পেয়েছি বা কোনো অ্যাক্সিডেন্ট, কিন্তু আসল আতঙ্কটা শুরু হলো ঠিক 7 দিন পর। সেদিন রাত তখন 12টা। আমি আমার ধামরাইয়ের বাড়ির দোতলার ঘরে ঘুমানোর চেষ্টা করছি। হঠাৎ করে আমার ঘরের জানালার কাঁচে
টোকা দেওয়ার শব্দ পেলাম। আমাদের বাড়ির পাশে কোনো গাছ নেই যে ডালপালা এসে জানালার কাঁচে লাগবে। শব্দটা ছিল ঠিক এমন, যেন কেউ হাতের বড় নখ দিয়ে জানালার কাঁচে আস্তে আস্তে আঁচড় কাটছে। আমি যখন সাহস করে উঠে জানালার পর্দাটা সরালাম, দেখলাম বাইরে কেউ নেই, ঘুটঘুটে অন্ধকার। কিন্তু জানালার ধুলো পড়া কাঁচে আমি যা দেখলাম তাতে আমার চিৎকার আটকে গেল। জানালার বাইরের দিক থেকে কেউ একজন কাদা দিয়ে লিখে রেখে গেছে, তুই একা নোস। পরদিন সকালে আমি যখন কোনাবাড়িতে ফ্যাক্টরিতে কাজে গেলাম, আমার কলিগরা আমাকে দেখে চমকে উঠল। তারা বলল, স্বাধীন, তোর ঘাড়ের পেছনের দিকটা এমন নীল হয়ে আছে কেন? মনে হচ্ছে কেউ শক্ত করে চেপে ধরেছিল। আমি আয়নায় তাকিয়ে দেখলাম 4টা লম্বা আঙুলের ছাপ আমার ঘাড়ে স্পষ্ট বসে আছে। কাজ করতে করতে হঠাৎ আমি খেয়াল করলাম ফ্যাক্টরির কোয়ালিটি ল্যাবের শব্দহীন পরিবেশে আমার পেছনে কেউ একজন হাঁটছে। আমি যখনই পেছনে ফিরি দেখি কেউ নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমি যে জায়গায় দাঁড়িয়ে কাজ করছিলাম তার ঠিক পাশে একটা ভেজা পায়ের ছাপ। সেই পচা গন্ধটা আবারও আমার নাকে এসে লাগলো। ওই দিন ফ্যাক্টরি থেকে ফিরতে আমার সাহস হচ্ছিল না। আমি এক বন্ধুর সাথে নবীনগর পর্যন্ত আসলাম। ও আমাকে সেখান থেকে বিদায় দিল। ভাবলাম বাকি পথটা দ্রুত পাড়ি দেব। কালামপুর রোডের সেই নির্দিষ্ট বাঁকটা আসার ঠিক আগে আমার বাইকের স্পিডোমিটার নিচে থেকেই শূন্যে নেমে গেল। বাইক চলছে, স্পিড দেখাচ্ছে না। হঠাৎ আমার কানের খুব কাছে কেউ একজন হেসে বলে উঠল, সেদিন তোকে ছেড়ে দিয়েছিলাম, আজ তোকে তোর নিজের সাথে দেখা করাবো। আমি তাকিয়ে দেখি রাস্তার একদম মাঝখানে একটা কাঠের কফিন পড়ে আছে। কফিনটা খোলা। আমি বাইক থামিয়ে দিতে বাধ্য হলাম। কফিনের ভেতর উঁকি দিয়ে দেখলাম সেখানে আমি শুয়ে আছি, ঠিক আমার বর্তমান অবয়ব, একই পোশাক। কিন্তু সেই লাশের চোখগুলো হঠাৎ খুলে গেল। আমি প্রাণপণ শক্তিতে বাইক ঘুরিয়ে পালানোর চেষ্টা করলাম। তখন দেখলাম আমার চারপাশটা ধামরাইয়ের পরিচিত রাস্তা নয়। আমি যেন কোনো এক আদিম শ্মশানের মাঝখানে ঢুকে পড়েছি। শত শত মানুষ হাহাকার করছে, আর তাদের সবারই পা উল্টো দিকে ঘোরানো। আমি চিৎকার করে যখন জ্ঞান হারালাম, তখন মনে হলো আমার পিঠে কেউ কামড়ে ধরেছে। সকালে নিজেকে আবিষ্কার করলাম ধামরাইয়ের সেই পুরনো ভিটার একদম ভেতরে, যেখানে আগের রাতে আমি দৌড়ে গিয়েছিলাম। আমার পকেটে থাকা ফোনটা বের করে দেখি সকাল 10টা বাজে। ফোনে নেটওয়ার্ক নেই। কাউকে যে কল দেব, অদ্ভুতভাবে ফোনের কল লিস্টে একটি নাম্বারও নেই। শরীর কাজ করছে না, বাড়ি ফিরে যাব কিভাবে সেই চিন্তা করছি। সেখান থেকে বাইকটা নিয়ে রাস্তায় আসলাম অনেক কষ্ট করে। আস্তে আস্তে বাইক চালিয়ে বাড়িতে পৌঁছালাম। সবাই আমার অবস্থা দেখে বললেন, কারোর সাথে ঝগড়া করেছি কিনা। আমার গলায় হাতের কালো ছাপ। এর মানে কি এই যে সেই অশুভ শক্তিটা আমার শরীরের ভেতরেই ঢুকে পড়েছে? কারণ আমি তারপর থেকে রাতে আয়নায় তাকালে নিজের চেহারার পেছনে অন্য কারো ছায়া দেখতে পাই। আমার ভয় হয় একদিন হয়তো আয়নার ভেতরের স্বাধীনটা বাইরে চলে আসবে, আর আমি চিরতরে হারিয়ে যাব ওই অন্ধকারে। আমি দিন দিন মানসিকভাবে ভেঙে পড়তে থাকি। বাড়ির লোক আমাকে নিয়ে ধামরাইয়ের এক জানাশোনা কবিরাজের কাছে যায়। সময় ছিল রাত 8টা। তিনি একাই ছিলেন পুরো ছোট বাড়িতে। তিনি আমার হাতে একটা কালো সুতো বেঁধে দিয়ে বললেন, আগামী 3 রাত একা কোথাও বের হবে না, আর ঘরের আয়না ঢেকে রাখবে। আমি তার কথা মতো কাজ করলাম, কিন্তু দ্বিতীয় রাতে যা ঘটল তা আমার কল্পনাকেও হার মানিয়ে দিল। রাত 2টা, আমি বিছানায় শুয়ে আছি, কিন্তু ঘুম নেই। হঠাৎ আমার ঘরের মেঝেতে পানি পড়ার শব্দ শুনতে পেলাম। আমি লাইট জ্বালালাম। দেখলাম আমার ঘরের মেঝের ঠিক মাঝখানে একটা বড় পানির ছোপ, আর সেই পানি থেকে
পচা গন্ধটা আসছে। আশ্চর্যের বিষয় হলো ছাদ থেকে পানি পড়ার কোনো চিহ্ন নেই। আমি যখন সেই পানির ছোপটার দিকে তাকালাম, দেখলাম পানির ভেতরে কোনো প্রতিবিম্ব দেখা যাচ্ছে। সেটা আমার ঘরের ছাদ নয়, সেটা যেন কোনাবাড়ির সেই কোয়ালিটি ল্যাবের ছাদ। হঠাৎ করেই ঘরের লাইটটা দপ করে নিভে গেল। আমি অন্ধকারে অনুভব করলাম কেউ একজন আমার বিছানায় পায়ের কাছে এসে দাঁড়িয়েছে। আমি সাহস সঞ্চয় করে চিৎকার দিয়ে বললাম, কে তুই? কি চাস আমার কাছে? অন্ধকার থেকে একটা কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো, তোর এই কালো সুতো আমাকে আটকাতে পারবে না স্বাধীন। তুই যাকে কবিরাজ ভাবছিস সে তো নিজেই আমার গোলাম। আমি আতঙ্কে জমে গেলাম। তখনই আমার আয়নাটা, যেটা আমি কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম, সেটা সশব্দে ভেঙে চুরমার হয়ে গেল। কাপড়ের নিচ থেকে কাঁচের টুকরোগুলো ছিটকে সারা ঘরে ছড়িয়ে পড়ল। আমি টর্চ জ্বালালাম। দেখলাম আয়নার একটা বড় টুকরোয় আমার প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু সেই প্রতিবিম্বটা আমার সাথে তাল মেলাচ্ছে না। আমি টর্চ ধরে আছি, কিন্তু আয়নার ভেতরে থাকা আমিটা আমার দিকে তাকিয়ে হাসছে। আয়নার ভেতরে সেই রূপটা ধীরে ধীরে কাঁচের বাইরে বেরিয়ে আসতে শুরু করলো। তার হাতগুলো লম্বা, আমার গলার দিকে এগিয়ে আসছিল সেগুলো। আমি দৌড়ে ঘর থেকে বের হতে চাইলাম, কিন্তু দরজাটা কোনোভাবেই খুলছে না, যেন বাইরে থেকে কেউ সেটাকে ওয়েল্ডিং করে আটকে দিয়েছে। আমি তখন দেয়ালে ছোড়ানো আমার সেই বাইকের চাবিটায় হাত লাগালাম। অদ্ভুতভাবে চাবিটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল এবং সেখানে নীল রঙের একটা আভা বের হলো। সেই আলোটা দেখার সাথে সাথে ছায়াটা চিৎকার করে পেছাতে লাগলো। সেদিন ভোরে যখন দরজাটা নিজে থেকেই খুলে গেল, আমি সোজা সেই কবিরাজের কাছে গেলাম। গিয়ে দেখি কবিরাজের ঘরটা পুড়ে ছাই হয়ে আছে, আর গ্রামবাসীরা বলছে সেই কবিরাজ নাকি 3 দিন আগেই মারা গেছেন। তাহলে আমাকে সুতো বেঁধে দিয়েছিল কে? আমরা সবাই যাকে দেখলাম, কে ছিল সে? এটা একটা রহস্য, এবং সেই রহস্য থেকেই গেল। আজও আমি যখন কোনো কাজ থেকে ফেরার পথে কালামপুর রোডের সেই বাঁকটা পার হই, আমার বাইকের লুকিং গ্লাসে আমি নিজের বদলে সেই রক্তাক্ত অবয়বটা দেখতে পাই। সে হাত নেড়ে আমাকে ডাকে। আমি জানি সে এখনো আমার অপেক্ষায় আছে। হয়তো এই কাহিনীটা যখন আপনি পড়ছেন, সে আপনার স্টুডিওর বাইরে দাঁড়িয়ে থাকতে পারে, কারণ সে শুধু এখন আমাকে নয়, আমার কাহিনী যারা শুনছে তাদেরও চিনে ফেলেছে। তো ঘটনা তো আরো অনেক বাকি। এই ঘটনা সিলেক্টেড হলে পার্ট 2 লিখব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।